হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে ক্লাসে আমি তোমাদের এসএসসি এমটিএস এর 30শে সেপ্টেম্বর 2024 এর সেকেন্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, নিচের গ্রাফটি শিক্ষার্থীর সংখ্যা উপস্থাপন করে। এখানে দেখো একটা গ্রাফ দিয়ে দিয়েছে কি যারা প্রদত্ত 4 বছরে প্রদত্ত তিনটে বিষয় বেছে নিয়েছিল। এখানে দেখো 4 বছরের গ্রাফ দিয়েছে, একটা 2020-এর, এটা 2021-এর, এটা 2022-এর, আর এটা 2023-এর। এর মধ্যে নীল যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিস্ট্রি। নীলটা হচ্ছে হিস্ট্রি প্রত্যেক বছরের, এটা হচ্ছে হিস্ট্রি। এই বছরের এইটা হচ্ছে হিস্ট্রি, এই বছরের এটা হচ্ছে হিস্ট্রি, এই বছরের এটা হচ্ছে হিস্ট্রি। তারপরে যেটা বাদামি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, মানে এইটা ম্যাথমেটিক্স, এইটা ম্যাথমেটিক্স, এইটা ম্যাথমেটিক্স, আর এইটা ম্যাথমেটিক্স। আর যেটা গ্রে কালারে দেখতে পাচ্ছ, ছাই ছাই কালারের, ওটা হচ্ছে সায়েন্স। এটা সায়েন্স, এইটা সায়েন্স, এইটা সায়েন্স, আর এইটা সায়েন্স। আচ্ছা, এবার কি বলেছে, 2022 সালে প্রদত্ত তিনটি বিষয় বেছে নেওয়া মোট শিক্ষার্থীর মধ্যে 42% ছিল মেয়ে। 2022 সাল কোনটা? এই যে গ্রাফটা এই বরাবর, সেটা হচ্ছে 2022 সাল, এই গ্রাফটা। তাহলে তিনটে বিষয় যে বেছে নিয়েছিল তার মধ্যে 42% ছিল মেয়ে, তাহলে বাকিরা নিশ্চয়ই ছেলে ছিল। তাহলে এবার কি বলেছে, কতজন ছেলে প্রদত্ত তিনটি বিষয় বেছে নিয়েছিল 2022 সালে আর কি। তাহলে 42% যদি মেয়ে বেছে নেয়, ছেলে তাহলে কত পার্সেন্ট বাকি রয়েছে? ছেলে তাহলে হবে কত, 100 - 42%, মানে 58% ছেলে আছে। আচ্ছা, এবার দেখো টোটাল কে কত নিয়েছে। দেখো ম্যাথমেটিক্স নেওয়া, আচ্ছা হিস্ট্রি নেওয়া ছাত্রের টোটাল সংখ্যা কত, এটা দেখো এই বরাবর গেছে, মানে এই বরাবর কত আছে, 15, মানে হিস্ট্রি নেওয়া ছাত্র নিয়েছে 15। আচ্ছা, এটা কি 15 মানে 15,000, এখানে দেখো বলা ছিল হাজারে, তার মানে হিস্ট্রি নিয়েছে 15,000 জন। তারপরে ম্যাথ নিয়েছে কত, ম্যাথের এটা দেখো 20 অব্দি গেছে, তার মানে ম্যাথ নিয়েছে কতজন, 20,000 জন। আর পরে থাকলো কি সায়েন্স, সায়েন্স নিয়েছে কত, এটা কত দূর গেছে, 35 অব্দি গেছে, মানে সায়েন্স নিয়েছে 35,000 জন। তাহলে মোট ছাত্র কতজন হলো, তাহলে এই তিনটে যোগফল, মানে 0 0 0, 5 আর 5 10 0, হাতে 1, 3 আর 4 দিয়ে 6 আর 7, মানে টোটাল হলো 70,000 জন। এবার কি বলছে, কতজন ছেলে প্রদত্ত তিনটি বিষয় বেছে নিয়েছিল। তাহলে 70,000 জনের মধ্যে মেয়ে ছিল 42% আর ছেলে ছিল 58%। তাহলে কতজন ছেলে ছিল, 70,000-এর 58%, মানে 70,000 ইন্টু 58/100, এতজন ছেলে ছিল। দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে কি হচ্ছে 700 গুণ 58, 7 দিয়ে যদি গুণ করি 7 8 56, 6 হাতে 5, 5 7 35 এর 5 40, আর দুটো শূন্য বসবে, মানে 40,600। তাহলে কতজন ছেলে তিনটি বিষয় বেছে নিয়েছিল 2022 সালে, 40,600 জন, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন পুলিশ তার থেকে 150 মিটার এগিয়ে থাকা এক চোরের পিছু নেয় এবং তারা যথাক্রমে 6 কিমি/ঘন্টা এবং 5 কিমি/ঘন্টা বেগে দৌড়ায়। চোরকে ধরতে পুলিশ কত দূরত্ব অতিক্রম করে? কি বলছে দেখো, একজন পুলিশ 150 মিটার এগিয়ে থাকা এক চোরের পিছু নেয়, মানে চোরটা কি রয়েছে, চোরটা ধরো চোর এখানে রয়েছে, পুলিশ এখানে রয়েছে, তাহলে চোরটা কি রয়েছে, এগিয়ে রয়েছে। তাহলে চোর এই পজিশনে, পুলিশটা যদি এই পজিশনে ধাওয়া করে, চোরটা কত, এতটা ডিস্টেন্স এগিয়ে রয়েছে, 150 মিটার। তারপরে কি বলছে, তারা যথাক্রমে 6 কিমি/ঘন্টা, মানে পুলিশটার নাম আগে দিয়েছে, পুলিশ যাচ্ছে 6 কিমি/ঘন্টা গতিবেগে, আর চোর যাচ্ছে 5 কিমি/ঘন্টা গতিবেগে। দেখো চোরের গতিবেগ, এই পুলিশের গতিবেগ 6 কিমি/ঘন্টা, মানে পুলিশের গতিবেগ বেশি হবে, তবেই তো পুলিশ নিশ্চয়ই চোরটাকে ধরতে পারবে। তাহলে পুলিশটা যদি চোরটাকে ধরতে যায়, তাহলে পুলিশটাকে কি হবে, চোরের থেকে 150 মিটার, যেহেতু পুলিশটা পিছিয়ে ছিল, তাহলে চোরের থেকে 150 মিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে দেখো পুলিশের গতিবেগ 6 কিমি/ঘন্টা, চোরের গতিবেগ 5 কিমি/ঘন্টা, তাহলে পুলিশটা চোরটার থেকে 1 ঘন্টায় কত কিমি দূরত্ব বেশি অতিক্রম করে, 1 ঘন্টায় 1 কিমি দূরত্ব, কারণ 6 কিমি/ঘন্টা আর 5 কিমি/ঘন্টা, মানে কি পুলিশটা 1 ঘন্টায় যায় 6 কিমি, চোরটা 1 ঘন্টায় যায় 5 কিমি। তাহলে পুলিশটা 1 ঘন্টায় 1 কিমি বেশি দূরত্ব যাচ্ছে, 6 - 5 করে পাচ্ছি। তার মানে কি, তার মানে 1 কিমি মানে কত, 1000 মিটার। তার মানে পুলিশটা 1000 মিটার বেশি যাচ্ছে কতক্ষণে, 1 ঘন্টায়, মানে 60 মিনিটে। তাহলে পুলিশটাকে কতক্ষণ যেতে হবে, 150 মিটার ওকে ক্রস করতে হবে, মানে 150 মিটার ওকে অতিক্রম করতে হবে, চোরটার থেকে বেশি যেতে হবে। তাহলে 1000 মিটার বেশি যায় 60 মিনিটে, 1 মিটার বেশি যায় 60/1000 মিনিটে, আর তাহলে 150 মিটার বেশি যাবে কত মিনিটে, 60/1000। আচ্ছা, এটা ঘন্টাতেও করতে পারো, অসুবিধা নেই, ইন্টু 150 মিনিটে। তাহলে কত হয়, শূন্য শূন্য কেটে যায়, এই শূন্য কাটে, 5 দিয়ে কাটলে 2, আর এখানে হয় 3, 2 দিয়ে 6 কে কাটলে হয় 3। আচ্ছা, এটাও 3 ছিল, হ্যাঁ। তাহলে 3 তিরিকে 9 মিনিটে, তাহলে পুলিশটা চোরটাকে 9 মিনিটে ধরে ফেলে। এবার আমার কথা হচ্ছে, আমাকে কি বলেছে, এটা তো বের করতে বলেন, আমাকে বলেছে চোরকে ধরতে পুলিশ কত দূরত্ব অতিক্রম করবে, মানে
পুলিশটা 9 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করবে। পুলিশটার গতিবেগ কত ছিল? পুলিশটার গতিবেগ ছিল 6 কিমি পার ঘন্টা। তার মানে কি, মানে 1 ঘন্টায় অতিক্রম করছিল 6 কিমি, মানে 6000 মিটার। 1 ঘন্টা মানে কি আবার 60 মিনিট, তাহলে আমি লিখতে পারি কি, পুলিশটা 60 মিনিটে যাচ্ছিল 6 কিমি মানে 6000 মিটার। তাহলে পুলিশটা 1 মিনিটে কত যাবে? আচ্ছা, এটা মিনিটে আর এটা মিটার। তাহলে পুলিশটা 1 মিনিটে যাবে 6000 বাই 60 মিটার। পুলিশটা তাহলে বের করতে হবে কি 9 মিনিটে কতটা যাবে। তাহলে পুলিশটা 9 মিনিটে কতটা যাবে? 6000 বাই 60 ইন্টু 9 মিটার। একটা শূন্য কাটলো, 6 দিয়ে এটাকে কাটলে হয় 100, তার মানে 9 গুণ 100 করলে 900 মিটার। তাহলে চোরকে ধরতে পুলিশ কত দূরত্ব অতিক্রম করবে? চোরকে ধরতে পুলিশ 900 মিটার দূরত্ব অতিক্রম করবে। অপশন ডি হবে। তারপরেরটা কি বলছে দেখো, রোহন একই সুদের হারে 2 বছরের জন্য ₹500, 4 বছরের জন্য ₹600 এবং 6 বছরের জন্য ₹1300 জমা করেছিলেন। তিনি মোট সরল সুদ ₹1140 পেয়েছিলেন। তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, তাহলে দেখো, তার মানে 2 বছরের জন্য কত জমা করেছিল? 2 বছরের জন্য জমা করেছে 500 টাকা, 4 বছরের জন্য জমা করেছে 650 টাকা, আর 6 বছরের জন্য জমা করেছে 1300 টাকা। আর মোট সুদ পেয়েছে, এই তিনটে টাকার মোট সুদ পেয়েছে 1140 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত বলেছে? তা আমি ধরছি বার্ষিক সুদের হার হচ্ছে R%। তাহলে সরল সুদের হারে রেখেছে, তাহলে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ফর্মুলা কি? সরল সুদ সমান সমান কি, পিটিআর বাই 100, পিটিআর বাই 100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে আসল, টিটা হচ্ছে সময়, আরটা হচ্ছে সুদের হার, ডিভাইডেড বাই 100 এত। তাহলে যে এই যে 2 বছরের জন্য যে 500 টাকাটা রেখেছিল, এই টাকাটা সুদ কত হবে? পিটিআর বাই 100 মানে পি কত এক্ষেত্রে 500, মানে মূলধনটা ইন্টু টি কত, টিটা হচ্ছে সময়টা, মানে 2 বছর 2 ইন্টু আর বাই 100। এটা হলো এই 2 বছরের সুদ। তারপরের 4 বছরের জন্য সুদ কত? তারপরে 4 বছরের জন্য আসল কত? 650 টাকা। তাহলে এইটা পেলো প্রথমটা সুদ, তারপরে আবার প্লাস করে পরেরটার সুদ কত হবে? 650 হচ্ছে পি ইন্টু টি কত, 4 ইন্টু আর বাই 100, প্লাস পরের 6 বছরের জন্য কত? আচ্ছা, পরের না, মানে যে 6 বছরের জন্য সেটার আসল কত? 1300, মানে পি হচ্ছে 1300, টি হচ্ছে 6 ইন্টু সুদের হার হচ্ছে আর ডিভাইডেড বাই 100। এই তিনটে সুদের যোগফলই কত বলেছে? 1140। তাহলে এটা ইজিক্যাল টু আমি লিখতে পারি কি 1140। আচ্ছা, তিনটেরই উপরে দেখো আর রয়েছে, নিচে দেখো 100 রয়েছে, তাহলে আমি তিনটেরই উপর আর নিচের থেকে, আচ্ছা, আর উপরে দেখো প্রত্যেকটার থেকে 10 কমন যাচ্ছে, তাহলে আমি 10 ইন্টু আর বাই 100 কমন নিই। কমন নিলে কত পড়ে থাকে? উপরের থেকে 10 কমন নিয়েছিলাম, 500 থেকে 10 কমন নিলে 50 গুণ 2 পড়ে থাকবে, আর নিচের 100 তো কমন নিচে, ওটা চলে যাবে। প্লাস উপরে 650 এর থেকে 10 কমন নিলে কত? 65 ইন্টু 4 পড়ে থাকবে, আরো কমন নিচে আর বাই 100, যোগ 1300 থেকে 10 কমন নিলে কত পড়ে থাকবে? 130 ইন্টু 6 পড়ে থাকবে, আর আর বাই 100 কমন নিয়ে নিয়েছি, সমান সমান হবে 1140। তাহলে এই 10 আর 100 এর মধ্যে এটা কেটে যাবে, তাহলে কি থাকছে? আর ইন্টু 10 টাকা ডান পাশে পাঠিয়ে দেবো, তাহলে 50 গুণ 2 করলে হয় 100, যোগ 65 গুণ 4 মানে 4 6 24, 240, আর 20 মানে 260, যোগ 6 13 হয় 78 মানে 780। এটা ইজিক্যাল টু 1140 গুণ 10, মানে আরেকটা শূন্য বেড়ে যাবে। তাহলে আর সমান সমান কি হবে? 11400 ডিভাইডেড বাই এই তিনটে যোগফল, তিনটে যোগ করলে কত? 100 আর 260 মানে 360, 360 আর 780 মানে 36 আর 78 যোগ করলে 114 মানে 1140 হবে। এটাকে একটা শূন্য একটা শূন্য এটাকে কাটলে দেখো 10 হয়, তার মানে আর এর মান কত বেরোলো? 10 বেরোলো। তাহলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট? বার্ষিক সুদের হার হবে 10%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, 12 সেমি ব্যাসের লোহা দিয়ে তৈরি একটি শর্টপুট গলিয়ে, শর্টপুট বলতে যে শর্টপুট বল হয় না, লোহার বল আর কি, সেটাকে গলিয়ে 2 সেমি উচ্চতার একটি কঠিন সিলিন্ডারে, সিলিন্ডার মানে জানো চোঙে পরিণত করা হয়। তৈরি সিলিন্ডারের ব্যাস কত? আচ্ছা, কি বলছে দেখো, 12 সেমি ব্যাসের লোহা দিয়ে তৈরি একটি তাহলে মানে এটা একটা গোলক, লোহা দিয়ে তৈরি একটা শর্টপুট বল, তার মানে ওটা একটা গোলক, তাহলে তার ব্যাস বলেছে 12 সেমি। আমাকে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ সমান সমান কত হবে? 12/2 মানে 6 সেমি। তাহলে ব্যাসার্ধ যদি 6 সেমি, এটাকে গলাচ্ছে মানে কি, এটার আয়তন, তার মানে এর আয়তনটা কত হবে? গোলকের আয়তন মানে কি 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, মানে 6 এর কিউব মানে 216। এটা সমান সমান কত হবে? যেই সিলিন্ডারটা তৈরি করবে তার আয়তনের সমান হবে। তাহলে সিলিন্ডারটার আবার উচ্চতা কত বলেছে? 2 সেমি, মানে এইচ এর মান বলে দিয়েছে 2 সেমি। সিলিন্ডার মানে চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই আর স্কয়ার এইচ। তাহলে আর আয়তন কত হবে? পাই ইন্টু আর স্কয়ার। আচ্ছা, আর এর মান বলিনি, আমি ধরছি ওর ব্যাসার্ধটা হচ্ছে আর, চোঙটার ব্যাসার্ধ হচ্ছে আর, মানে পাই ইন্টু আর স্কয়ার ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা বলে দিয়েছে 2 সেমি, মানে ইন্টু 2 লিখতে পারি। তাহলে দেখো দুদিক থেকে পাই পাই কেটে যায়, 2 আর 4 কে যদি কাটি তাহলে হবে 2, 3 আর 216 কে কাটলে এখানে হবে 72, মানে আর স্কয়ার সমান সমান কত হবে? 72 গুণ 2 মানে 144।
তাহলে r সমান সমান কি হবে √144, 12 রুট করলে হয় 144। তাহলে সিলিন্ডারটির ব্যাসার্ধ কত পেলাম, আরটা কি ধরেছিলাম ব্যাসার্ধ, সিলিন্ডারটির ব্যাসার্ধ পেলাম 12 সেমি। আমাকে বলেছে সিলিন্ডারটির ব্যাস কত, তাহলে ব্যাস কত হবে ব্যাসার্ধের ডবল মানে 12 গুণ 2 সমান সমান হবে কত 24, মানে অপশন সি হবে। দেখো এখানে 12 একটা অপশন ছিল, এটা কিন্তু ব্যাস বের করতে বলেছে, ভালো করে খেয়াল করবে। এখানে 12 বেরোলো মানে আমি 12 বসিয়ে দিলাম সেটা না, আমাকে দেখতে হবে কোনটা বের করতে বলেছে, ঠিক আছে। তারপরেরটা কি বলছে দেখো, একজন তেল বিক্রেতার কাছে 3 ধরনের তেল ছিল। প্রথম ধরনের 403 লিটার, দ্বিতীয় ধরনের 434 লিটার এবং তৃতীয় ধরনের 465 লিটার। সমান সংখ্যক ব্যারেল ভর্তি করা হলে প্রতিটি ব্যারেলে সর্বোচ্চ কত পরিমাণ তেল ভরা হবে তা নির্ণয় করে। যখন এরকম বলবে যে প্রত্যেকটি ব্যারেলে সর্বোচ্চ কত মাপের তেল ধরে ওই 3টে ব্যারেলের তেলই ভরা যাবে, এরকম যখনই থাকবে তখনই কি করতে হয়, যে 3টে দিয়ে দেবে তাদের গসাগু বের করতে হয়, সব থেকে বেশি বললেই গসাগু বের করতে হয়। তাহলে আমাকে কার কার গসাগু বের করতে হবে, 403, 434 আর 465। আমি 403 আর 434 যদি ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু বের করি, প্রথমে দেখো একবার দিলে হয় 403, মানে থাকে হচ্ছে 31। 31 আর 403 কে দিলে প্রথমে একবার দিলে হয় 31, 9 3 মানে 3বার জানলে 93। তাহলে এই দুটোর গসাগু কত বেরোলো 31, বাদিকে যেটা থাকে সেটা 31। আর এবার 465 এর গসাগু করি, 31 আর 465 এর গসাগু করলে প্রথমে একবার দিলে হয় 31, তারপরে 155 মানে 5বার দিলে হয় 155, মানে এক্ষেত্রেও গসাগু হচ্ছে 31। তার মানে গসাগু বেরোলো 31, তার মানে প্রতিটি ব্যারেলে সর্বোচ্চ কত পরিমাণ তেল ভরা যাবে, 31 লিটার তেল ভরা যাবে। এদের গসাগু যত তত লিটারই হবে, মানে অপশন সি হবে। তারপরেরটা কি বলছে দেখো, একটি কোচিং ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত একটি মক টেস্টে 20 জন শিক্ষার্থী গড়ে 75% নম্বর পেয়েছে এবং বাকি 15 জন শিক্ষার্থী গড়ে 54% নম্বর পেয়েছে। তাহলে গড় স্কোর কত? আচ্ছা আমি ধরছি মোট নাম্বারটা হচ্ছে 100, মোট নাম্বারটা হচ্ছে মানে পরীক্ষায় মক টেস্টের মোট নাম্বারটা হচ্ছে 100। তাহলে এই যে 75% যে নম্বর পেয়েছে তার মানে কি 100তে 75 পেয়েছে, তাহলে আমার হিসাব করতে সুবিধা হবে। আর 15 জন শিক্ষার্থী গড়ে 54% নম্বর পেয়েছে, মানে 100তে 54 পেয়েছে। আচ্ছা তাহলে 20 জন গড়ে যদি 75 করে নম্বর পায়, তাহলে 20 জন মোট কত পাবে, 20 গুণ 75। আর বাকি 15 জন গড়ে 54 করে নম্বর পেয়েছে, বাকি 15 জন মোট কত নম্বর পাবে, 15 গুণ 54। তাহলে গড় বের করতে বলেছে মানে কি, এই দুটো নাম্বারের যোগফল ডিভাইডেড বাই টোটাল যতজন শিক্ষার্থী তত টোটাল কতজন, 20 আর 15 যোগ করলে কত 35 ডিভাইডেড বাই 35 হবে। আচ্ছা উপরের এই এই 20 আর 15 থেকে দেখো 5 কমন যায়, তাহলে 5 যদি আমি কমন নিই, আরো কমন যায় আমি 5ই নিচ্ছি। 5 কমন নিলে কত পড়ে থাকবে, 4 গুণ 75 যোগ 3 গুণ 54 ডিভাইডেড বাই 35। তো 5 আর 35 কে কাটলে হয় 7, তাহলে গুণ করলে কত, 4 5 20 শূন্য হাতে 2, 3 4 7 28 7 2 30 যোগ 3 4 12 2 হাতে 1 3 5 15 কে 16 বাই 7। 300 আর 162 যোগ করলে কত, 462 ডিভাইডেড বাই 7, 7 দিয়ে কাটাকুটি করলে 6 7 42, 4 2 6 7 42 মানে কত বেরোলো 66 বেরোলো। তার মানে গড় স্কোর কত, আচ্ছা 66 নম্বর পেয়েছে। আমি ধরেছিলাম মোট নম্বর 100 হলে 100তে 66 পাওয়া মানে গড় স্কোর কত পার্সেন্ট, 66%। তার মানে গড় স্কোর কত বা গড় নম্বর কত, 66%, অপশন এ হবে। তারপরটা কি বলছে দেখো, প্রথম 6টি বিজোড় মৌলিক সংখ্যার গড় কত। আচ্ছা মৌলিক সংখ্যা কোনগুলো, মৌলিক সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু হয়, কিন্তু 2 দেখো বিজোড় না, 2 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে 2 কে ধরলে চলবে না। তাহলে প্রথম 6টি বিজোড় মৌলিক সংখ্যা কোনগুলো, 2 কে ধরলে চলবে না। 2 এর পর থেকে 3 আছে, 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়, ঠিক আছে। তাহলে 2 এর পরে 3 আছে, তারপরে কত 5 7, তারপরে 11 13 17, দেখো 6টা হয়ে গেল। তাহলে এদের গড় বের করতে বলেছে মানে কি, এদের সমষ্টি ডিভাইডেড বাই 6টা মানে ডিভাইডেড বাই 6, সেটা করলে কত হয়, তাহলে গড় সমান সমান কত হবে এদের সমষ্টি, 3 আর 5 কত 8, 8 এর সাথে 15, 15 আর 11 হয় 26, 26 আর 13 হয় 39, 39 আর 17 হয় 56। তাহলে গড় কত হবে 56 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে যদি আচ্ছা কাটাকুটি যায় 3, আর এটাকে কাটলে হয় 28, তাহলে 28 বাই 3 মানে এটা কতবার, প্রথমে 9 বার যাবে 9 পয়েন্ট, যদি আমি পয়েন্ট করি 10 মানে 33 এরকম আসতে থাকবে, মানে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, 2 জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 25% পেয়েও 20,000 ভোটে হেরে যান। মোট কত ভোট পড়েছে তা বের করুন, সব ভোট হচ্ছে বৈধ। তাহলে দেখো একজন প্রার্থী বলেছে 25% ভোট পেয়েও এত ভোটে হেরেছে, তাহলে 2 জন প্রার্থী আছে, তাহলে একজন যদি 25% ভোট পায় তাহলে অপরজন কত ভোট পাবে, টোটাল ভোটটা তো 100%, তাহলে একজন 25% পেয়েছে মানে অন্যজন পাবে হচ্ছে 100 - 25 মানে 75%। তাহলে সে 20,000 ভোটে হেরেছে, তার মানে এখানে কত পার্সেন্টেজে হেরেছে, 75 - 25% মানে 50% হেরেছে। এই 50%টাই কত 20,000, তাহলে 50% ইকুয়াল টু যদি 20,000 হয়, আমাকে বলেছে মোট কত ভোট পড়েছে মানে 100%টা কত, তাহলে 100% কত হবে 50% 20,000, 100% মানে তার ডবল হবে, মানে 20,000 এর ডবল করলে 40,000 হবে, মুখে মুখে হয়ে যাবে অঙ্ক, অপশন বি হবে। তারপরটা কি
কি বলছে দেখো, একটি স্কুটারের চিহ্নিত মূল্য বলতে মার্কড প্রাইস বা ধার্য মূল্য ধরতে পারো 1,80,000। আচ্ছা, এটা দাঁড়ি, হ্যাঁ দাঁড়ি বা কমা ধরো এটাকে। দোকানদার 1,20,000-এর উপর 4% এবং অবশিষ্ট পরিমাণের উপর 2.5% ছাড়ের একটি স্কিম দিয়েছে। স্কুটারটির বিক্রয় মূল্য তাহলে কত হবে? তাহলে দেখো, দোকানদার ছাড় দিচ্ছে কত, দাম হচ্ছে 1,80,000, প্রথম 1,20,000-এর জন্য ছাড় দিচ্ছে 4%, আর বাকি থাকলো কত? তাহলে 1,80,000 ছিল, 1,20,000 যদি বাদ দিয়ে বাকি থাকলো 60,000, তাহলে 60,000-এর উপর ছাড় দিচ্ছে কত? 2.5%। তাহলে দেখো, তাহলে 1,20,000-এর উপর যে 4% ছাড় দিচ্ছে সেই ছাড়টা কত? 1,20,000 ইন্টু 4/100। কত সেই ছাড়টা? দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হয়? 4,800। তাহলে একটা ছাড় পাচ্ছে 4,800, আর বাকি থাকছে কত? 60,000। 60,000-এর জন্য ছাড় দিচ্ছে কত? 2.5%, মানে 60,000 ইন্টু 2.5/100। আচ্ছা, এটাকে যদি দুটো শূন্য কেটে দিই, মানে 6 গুণ 25 করলে হয় কত? 150। 150-র পরে দুটো শূন্য। আচ্ছা, তাহলে মোট ছাড়, এটা কি ঠিক করলাম? 2.5%। ও, এই পয়েন্ট তুলে দিলে নিচে তো আর একটা শূন্য আসে, মানে 3টে শূন্য কেটে যাবে। 25 গুণ 6 করলে 150, মানে 1500 হবে। হ্যাঁ, 1500 হবে, এখানে ভুল করেছিলাম। তাহলে মোট ছাড় কত হলো? তাহলে মোট ছাড় হচ্ছে 4,800, এটা 4% দেওয়ার জন্য, আর 1500টা 2.5% দেওয়ার জন্য, মানে মোট ছাড় হবে 4,800 যোগ 1500 করলে কত হয়? 6,300। তাহলে বিক্রয় মূল্য কত হবে? স্কুটারটির বিক্রয় মূল্য হবে কত? ধার্য মূল্য ছিল বা চিহ্নিত মূল্য ছিল 1,80,000, ছাড় দিচ্ছে 6300, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ধার্য মূল্য থেকে ছাড়টা বাদ দিলেই বিক্রয় মূল্য বেরিয়ে যাবে, মানে 1,80,000 মাইনাস 6300, মানে কত হবে বিয়োগ করলে? 0,0,7, 6 7, 1, তারপরে হাতে 1, 7, 1, ওফো, এটা 1 লিখলাম কেন, এটা 3 হবে। 1,73,700 টাকা হবে, মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, 1991, 1992, 1993 এবং 1994 সালে একটি ইলেকট্রনিক্স দোকানের গড় বিক্রি 2,000, গড় বিক্রি ছিল 2,000, এবং 1992, 93, 94 এবং 95 সালের গড় বিক্রি 2,200। যদি 1995 সালে বিক্রি 1,800 হয়, তাহলে 1991 সালে বিক্রি কত? আচ্ছা, চারটে সালের গড় বিক্রি বলেছে 2,000, 91, 92, 93, 94, তাহলে চারটে সালের সমষ্টি কত হবে? 91, 92, 93 আর 94, এই চারটে সালের তাহলে সমষ্টি কত হবে? গড় যদি 2,000 হয়, চারটে সমষ্টি কত হবে? 2,000 গুণ 4, মানে কত? 8,000। আচ্ছা, আর তারপরে কি বলেছে? 92, 93, 94, 95, এই চারটে সালের গড় বলেছে 2,200। 92, 93, 94, 95, এই চারটে সালের গড় বলেছে 2,200, তাহলে চারটে সালের সমষ্টি কত হবে? 2,200 গুণ 4, 2,200 গুণ 4 করলে কত হয়? 8,800। তা আমি যদি এই 92, 93, 94 আর 95 এই চারটে সালের সমষ্টি থেকে 91, 92, 93 আর 94 সালের সমষ্টিটাকে বাদ দিই, তাহলে কত হয় দেখো? 92, 93, 94 এখানেও আছে, 92, 93, 94 এখানেও আছে, মানে এই তিনটে সাল কেটে যাবে, তাহলে থাকবে কত? 95 সালের বিক্রি মাইনাস 91 সালের বিক্রি। সেটা কত হবে? 95 সালের বিক্রি কত, মানে হবে কত? এই চারটের থেকে একটা বাদ যাবে, মানে 8,800 মাইনাস 8,000 হবে। এখানে বাদ দিলে 8,800 মাইনাস 8,000, তাহলে 95 সালের বিক্রি কত? 95 সালের বিক্রি দেখো বলে দিয়েছিল 1,800, তার মানে 95 সালের বিক্রিকে আমি 1,800 ধরি, মাইনাস আমাকে বের করতে বলেছে 91 সালের বিক্রি। 91 সালের বিক্রিটাকে আমি x ধরে নিচ্ছি, তাহলে মাইনাস x ইজিক্যাল টু, তাহলে কত হবে? 8,800 থেকে 8,000 বাদ দিলে হয় 800, তার মানে x সমান সমান কত হবে? 1,800 মাইনাস 800, তাহলে 1,800 থেকে 800 বাদ দিলে কত হয়? 1,000 হয়। তাহলে 91 সালের বিক্রি কত? 91 সালের বিক্রি হবে 1,000, মানে অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একজন ব্যবসায়ী তার পণ্য ক্রয় মূল্যের চেয়ে 20% বেশি দামে চিহ্নিত করেন বা লিখে রাখেন। অধিকন্তু তিনি একটি ওজনের পাল্লা ব্যবহার করেন যা প্রতি কিলোগ্রামে 1200 গ্রাম দেখায়। তার লাভের শতাংশ কত? আচ্ছা, তাহলে কি করছে? তার পণ্য ক্রয় মূল্য থেকে 20% বেশি দামে লিখে রাখে, মানে ক্রয় মূল্য যদি 100 হয়, সে লিখে রাখে বা ধার্য করে কত? 20% বেশি, মানে 120 ধার্য করে। আবার 1 কেজির জায়গায় কত ওজনের বাটখারা ব্যবহার করে? 1 কেজির জায়গায় যেটা ব্যবহার করছে 1200 গ্রাম, মানে 1000 গ্রামের জায়গায় দেখাচ্ছে হচ্ছে 1200 গ্রাম। তাহলে তার লাভের হার কত? তাহলে এটা যদি ক্রয় মূল্যর মোট ইয়েটা করি, তাহলে ক্রয় মূল্য ইস্টু যদি বিক্রয় মূল্য করি, এক্ষেত্রে কি হবে? এদের যদি অনুপাতটা বের করে, আচ্ছা বিক্রয় মূল্য না, মানে ধার্য মূল্য যেটা আর কি, ওটাই বিক্রয় করছে, ওটাই বিক্রয় মূল্য হবে। বিক্রয় মূল্যের ইয়ে করে, তাহলে এই দুটোর যদি গুণ হয়, তাহলে কত? 100 ইন্টু 1000টা একদিকে যাবে, ইস্টু কি হবে? ধার্য মূল্য 120, আবার ওইটা মানে বেচছেও 1200 গ্রাম করে, তার মানে এই দুটোর গুণফল হবে, মানে 120 গুণ 1200 হবে।
এক্ষেত্রে দেখো দুই দিকে দেখো তিনটে করে শূন্য, তাহলে এই তিনটে শূন্য আর এই একটা দুটো তিনটে এটা কেটে যায়, তাহলে অনুপাতটা কি হবে 100:144। তার মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় ও বিক্রি করবে সেটা কত দিয়ে, মানে সবকিছু এই বাটখারা মান এইসব বেশি দিয়ে ও বিক্রি করবে কত দিয়ে 144 দিয়ে, তার মানে তার লাভ হচ্ছে কত, লাভ হচ্ছে তাহলে 44। 144 মাইনাস 100 করলে লাভ হয় কত 44, তাহলে লাভের হার কত, ক্রয় মূল্য 100 হলে লাভ হচ্ছে 44, তার মানে লাভের হার কত পার্সেন্ট হবে 44% হবে, তার মানে অপশন সি হবে। তা এরকম টাইপের থাকলেই কি হবে, এই দুটোকে গুণ করতে হবে, ক্রয় মূল্য আর বাটখারাটাকে ওইগুলোকে প্রথমের গুণ করে নিয়ে করতে হবে, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরটা কি বলছে দেখো, একজন অসাধু দোকানদার দাবি করে যে সে 95 টাকা কেজি দরে চাল বিক্রি করে, কিন্তু তার ব্যবহৃত ওজনের উপর 1 কেজি লেখা থাকে, অথচ আসলে ওর ওজন হচ্ছে 950 গ্রাম। তাহলে 95 কেজি চালের প্রকৃত ওজনের চাল বিক্রি করে সে যে লাভ করে তা হলো, তাহলে দেখো সে 95 কেজি প্রকৃত ওজনের চাল বিক্রি করছে, তাহলে 950 গ্রাম যে ওজন, 950 গ্রাম চাল বিক্রি করে সে বলছে হচ্ছে 1 কেজি চাল বেচেছে, তার মানে 950 গ্রাম চাল বিক্রি করে সে লাভ করে কত গ্রাম, 1 কেজি চাল মানে কত 1000 গ্রাম, তাহলে 950 গ্রাম চালে 950 গ্রাম চাল বিক্রি করে সে লাভ করছে হচ্ছে 50 গ্রাম, তাই না? 950 গ্রাম চাল দিচ্ছে কিন্তু নিচ্ছে 1000 গ্রামের টাকা, মানে ওখানেই লাভ করছে 50 গ্রাম, তাহলে 1 গ্রাম চাল বিক্রি করে সে লাভ করছে কত 50/950 গ্রাম। আচ্ছা, বিক্রি করেছে কত 95 কেজি চাল, তাহলে 95 কেজি মানে কত, ওটাকে যদি গ্রামে নিই তাহলে 95,000 হবে, তাহলে 95,000 এত গ্রাম চাল বিক্রি করে সে লাভ করবে কত 50/950 ইন্টু 95000 এত গ্রাম, কাটাকুটি করলে কত, একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 95 দিয়ে গুণ করলে হয় 100, তাহলে হবে কত 5000 গ্রাম। 5000 গ্রাম মানে কত, সমান সমান হবে 5 কেজি, তার মানে সে লাভ করবে কত কেজি, 95 কেজি চাল বিক্রি করা মানে তার লাভ হচ্ছে কত কেজি চালের, 5 কেজি চালের তার লাভ হয়ে যাচ্ছে, কারণ বাটখারা কম দিচ্ছে বলে তার এমনি 5 কেজি চালের লাভ হচ্ছে। এবার কি বলেছে, তার কত টাকা লাভ হলো, সে 1 কেজি চাল বিক্রি করছে কত টাকা দিয়ে 95 টাকা দিয়ে, তাহলে 5 কেজি চাল যে তার লাভ হচ্ছে, তার মানে 5 কেজি চালে বিক্রি করে কত লাভ হবে, 5 ইন্টু 95, ওটা তো এক্সট্রা দাম নিচ্ছে, তাহলে 1 কেজি চালের জন্য দাম নেয় 95 টাকা, তাহলে যে 5 কিলো এক্সট্রা চাল নিচ্ছে তার জন্য দাম নেবে কত 5 গুণ 95, গুণ করলে কত হয় 5 5 25 5 হাতে 2 5 9 45 2 47, মানে তার কত টাকা লাভ হবে 475 টাকা লাভ হবে, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, একটি টি20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রথম 5 ওভারের রান রেট ছিল মাত্র 5.6, 185 রানের লক্ষ্যে পৌঁছাতে বাকি 15 ওভারের রান রেট কত হওয়া উচিত। আচ্ছা, আমাকে খেলা সম্পর্কে একটু জানতে হবে, টি20 ম্যাচ মানে কি, টি20 ম্যাচ মানে 20 ওভারের ম্যাচ, ঠিক আছে। প্রথম 5 ওভারে রান রেট ছিল, রান রেট মানে কি, রান রেট মানে হচ্ছে প্রতি ওভারে কত করে রান করছে সেটা হচ্ছে রানের গড়, 5 ওভারের রান রেট ছিল মাত্র 5.6, মানে প্রতি ওভারে প্রথম 5 ওভারের প্রতি ওভারে গড়ে 5.6 করে রান করছিল, তাহলে এক ওভারে যদি 5.6 গড়ে রান করে তাহলে 5 ওভারে কত রান করেছে 5.6 ইন্টু 5, এটাকে গুণ করলে কত হয়, গুণ করলে হয় 28, মানে প্রথম 5 ওভারে রান করেছে কত রান 28 রান করেছে। এবার আমাকে কি করতে বলেছে, 185 রানের লক্ষ্যে পৌঁছাতে বাকি 15 ওভারে তার রান রেট কত হওয়া উচিত, তার মানে বাকি 15 ওভারের প্রতি ওভারে কত করে রান করতে হবে। তাহলে দেখো রান করতে হবে 185, 5 ওভারে রান হয়েছে 28, তাহলে রান বাকি আছে কত, 185 মাইনাস 28 করলে কত হয় 7, 2 রেখে 3 5, মানে 157 রান বাকি আছে, সেটা কত ওভারে করতে হবে 15 ওভারে, তাহলে প্রতি ওভারে কত করে রান করতে হবে, যদি 15 ওভারে রান করতে হবে 157, মানে প্রতি ওভারে রান করতে হবে তাহলে কত, ওটাই রান রেট, মানে 157 ডিভাইডেড বাই 15। আচ্ছা, এটাকে যদি আমি ভাগ করি তাহলে কত হয়, প্রথমে 157, মানে প্রথমে যদি 10 বার দিয়ে দিই তাহলে হয় 150, তাহলে 7 পড়ে থাকছে, পয়েন্টের জন্য একটা শূন্য হবে, শূন্য মানে এরপরে কতবার যায় 4 বার যাবে, 4 বার দিলে হয় 60, এবার 100 মানে 6 বার দিলে হয় 90, তারপর একটু থাকবে মানে 10.46, দেখো একটা অপশন আছে, মানে অপশন এ হবে, তাহলে রান রেট কত হবে, রান রেট হবে 10.46। তারপরেরটা কি বলছে, 5% বার্ষিক সুদের হারে 5 বছরের জন্য ধার করা ₹3500 এর সরল সুদ কত। তাহলে এখানে দেখো পি বলে দিয়েছে, টি বলে দিয়েছে, আর বলে দিয়েছে, সরল সুদের ফর্মুলা একটু আগে আমি করালাম, PTR/100, তাহলে সুদ কত হবে, পি মানে কত 3500 ইন্টু টি মানে হচ্ছে 5 বছর, 5 ইন্টু আর মানে 5% এর 5 ডিভাইডেড বাই 100, শূন্য শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 25 গুণ 35, তাহলে 25 গুণ 35 করলে কত হয়, 5 25 125 এর 5 হাতে 12, 3 25 75 এর 12ই হয় 87, মানে 875 টাকা, অপশন বি হবে। তারপরেরটা
কি বলছে দেখো, যদি অনিল দিনে 8 ঘন্টা কাজ করে একটি কাজ সম্পন্ন করতে 5 দিন সময় নেয়, তাহলে সে যদি দিনে 6 ঘন্টা কাজ করে তাহলে কাজটি সম্পন্ন করতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো, 8 ঘন্টা কাজ করলে টাইম লাগে হচ্ছে 5 দিন। 8 ঘন্টা কাজ করলে টাইম লাগে 5 দিন। তাহলে 1 ঘন্টা যদি কাজ করে প্রতিদিনে, টাইম কি লাগবে? বেশি লাগবে না কম লাগবে? 1 ঘন্টা কাজ করলে তাহলে টাইম বেশি লাগবে। কতদিন লাগবে? তাহলে হয়ে যাবে 5 গুণ 8 দিন। আর যদি সে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে, তাহলে 6 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা করলে যতদিন লাগবে, প্রতিদিন যদি 6 ঘন্টা করে কাজ করে তাহলে টাইম তার থেকে কম লাগবে, মানে 6টা ভাগ হয়ে যাবে। তাহলে 5 গুণ 8 ডিভাইডেড বাই 6 হয়ে যাবে। আচ্ছা, 6 আর 8 কে যদি 2 দিয়ে কাটি হয় 3, এখানে হয় 4, মানে হলো 20/3। 20/3 মানে কত? 6 পূর্ণ 2 এর 3 ভাঙলে। তার মানে কতদিন সময় লাগবে? অপশনে 6 পূর্ণ 2 এর 3 দিন সময় লাগবে। তারপর একটা কি বলছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে যার কর্ণ দৈর্ঘ্য 14 সেমি। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি? কর্ণের দৈর্ঘ্য সমান সমান আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য সমান সমান হচ্ছে বাহু গুণ √2। বাহু গুণ √2। আর ক্ষেত্রফল কি বর্গক্ষেত্রের? ক্ষেত্রফল এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? আচ্ছা, বর্গক্ষেত্রে লিখে নিই। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা, এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার। বাহু দৈর্ঘ্য তার স্কয়ার। তাহলে আমি বাহুর দৈর্ঘ্যটাকে ধরছি x, আমি ধরছি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে x। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? x গুণ √2 হবে। সেটা সমান সমান কত বলেছে? 14। এটা ইজ ইকুয়াল টু হচ্ছে √2, এটা সমান সমান হচ্ছে 14। তাহলে x এর মান কত হবে? 14/√2। তাহলে এটা বেরোলো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য বেরোলো 14/√2। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে বলেছে, ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর স্কয়ার, মানে 14/√2 তার স্কয়ার। এটা স্কয়ার করলে কত? 14 স্কয়ার করলে 196, ডিভাইডেড বাই √2 স্কয়ার করলে হয় 2। আচ্ছা, এইগুলো না এককটা লেখা হয়নি আমার, এটা বর্গ সেমি হবে এককগুলো। এককগুলো সব বর্গ সেমি হবে, ঠিক আছে? এককটা লেখা হয়নি আমার। তাহলে 196/2 মানে কত? এটাকে 2 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 98 হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 98 বর্গ সেমি, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, ₹2,500 উপর 3 বছরের জন্য 6% বার্ষিক সুদের হারে ধার করা সরল সুদের পরিমাণ। তো এটাও সেম অঙ্ক, একটু আগেই করালাম। PTR/100 এ ফেলে দিই। পি কত? এখানে 2,500 ইন্টু টি কত? 3 বছর মানে 3 ইন্টু আর কত? 6, ডিভাইডেড বাই 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম। তাহলে 25 গুণ 3 করলে হয় 75। আচ্ছা, 25 গুণ 6 করলে হয় 150, 150 গুণ 3 করলে 450। সুদের হার 450 টাকা, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, প্রদত্ত টেবিলটি 2018 থেকে 2022 সাল পর্যন্ত বিভিন্ন শোরুমে বিক্রি হওয়া সুটকেসের সংখ্যা। দেখো এখানে দেখতে পাচ্ছ 2018 থেকে 2022 পর্যন্ত শোরুম, বিভিন্ন শোরুমে, এ শোরুম, বি শোরুম, সি শোরুম, ডি শোরুম, এই শোরুমে বিক্রি হওয়া জিনিসের দেখাচ্ছে, সুটকেসের সংখ্যা দেখাচ্ছে। এবার কি বলছে, 2019 সালে শোরুম ডি তে বিক্রি হওয়া সুটকেসের সংখ্যা। আচ্ছা, 2019 সালে শোরুম ডি, 2019 সাল কোনটা? এই লাইনটা। শোরুম ডি কোনটা? এইটা। তার মানে 2019 সালে শোরুম ডি তে কতগুলো বিক্রি হয়েছিল সুটকেস? 2004টে। এই 204টা। সেইটা 2021 সালে শোরুম বি তে বিক্রি হওয়া সুটকেসের তুলনা। আচ্ছা, 2021 সালে শোরুম বি তে কতগুলো সুটকেস বিক্রি হয়েছিল? এই যে 21 সালে শোরুম বি তে 224টা। তাহলে এই 204টা বলেছে বিক্রি হওয়া সুটকেসের তুলনায় কত শতাংশ কম? 204টে 224 এর তুলনায় কত শতাংশ কম? আচ্ছা, কতটা কম আগে বের করে, 204 224 এর তুলনায় কত কম? 20 কম। তাহলে যেহেতু বলেছে 224 এর তুলনায়, তাহলে কত শতাংশ কম হবে? যতটা কম 20 ডিভাইডেড বাই 224 এর তুলনায় বলেছে, তাহলে ডিভাইডেড বাই সেইটা হবে যার সাথে তুলনা করছে সেইটা। 224 পার্সেন্টেজে বের করতে হবে, মানে ইন্টু 100 এত পার্সেন্ট। আমি যদি একটু কাটাকুটি করি 4 দিয়ে, 4 দিয়ে কাটলে উপরে হবে 5, নিচে হবে কত? 4 5 করি 2 4 মানে 6। আচ্ছা, যদি আমি 56 আর 100 কে 4 দিয়ে কাটি তাহলে হবে 4 14 56, আর এখানে হবে তাহলে 25। তাহলে আমার কত বেরোচ্ছে? 125 ডিভাইডেড বাই 14 এত পার্সেন্ট। 14 কে দেখো 9 দিয়ে গুণ করলে 125 হয়, 126 হয়, মানে 9 এর কাছাকাছি কিছু হবে, মানে 8.9 এ সামথিং কিছু একটা হবে। 8.93 দেখো একটা অপশন আছে, অপশন ডি। অপশন ডি দেখো, এখানে 8.93 কিছু একটা আছে, তার মানে এটা 8.93 অত পার্সেন্টই হবে, মানে অপশন ডি হবে। তারপর কি বলছে দেখো, একজন পুলিশ একজন চোরকে তাড়া করছে। পুলিশ এবং চোরের গতি যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 8 কিমি প্রতি ঘন্টা। যদি পুলিশ 15 মিনিট দেরিতে গাড়ি চালায় তাহলে চোরকে ধরতে পুলিশ কত সময় নিয়েছে তা নির্ণয় করা। আচ্ছা, কি বলছে দেখো, পুলিশ 15 মিনিট দেরিতে গাড়ি চালায়। 15 মিনিট দেরিতে গাড়ি চালায় মানে কি? মানে চোর চলে যাওয়ার 15 মিনিট পরে পুলিশ সেই জায়গা থেকে যাত্রা শুরু করেছে। তাহলে চোরকে ধরতে পুলিশটা কত সময় নিয়েছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এটা যদি আমি আগের মতো করে করি, এদের গতিবেগ কত? একটা পুলিশের বলেছিল 10 কিমি প্রতি ঘন্টা, চোরের গতিবেগ 8 কিমি পার ঘন্টা। তাহলে গতিবেগের তফাৎ কত? গতিবেগের তফাৎ হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টা। তার মানে পুলিশটা প্রতি ঘন্টায় চোরটার থেকে 2 কিমি এগিয়ে যায়।
তাহলে প্রতি ঘন্টায় পুলিশটা কতটা এগোয়, 2 কিমি এগোয়। এবার কি বলছে, পুলিশটা 15 মিনিট দেরিতে গাড়ি চালানো শুরু করে, তাহলে 15 মিনিটে তো চোরটা কিছুটা এগিয়ে গেছে। চোরটার গতিবেগ কত ছিল, 8 কিমি প্রতি ঘন্টা, তার মানে 1 ঘন্টায় চোরটা যায় 8 কিমি। 1 ঘন্টা মানে কত, মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 60 মিনিটে চোরটা যায় হচ্ছে 8 কিমি। তাহলে 1 মিনিটে কতটা যায় চোরটা, 8/60 কিমি। আর 15 মিনিট কতটা যাবে, 15 মিনিটে এগোবে তো, তাহলে 15 মিনিটে কতটা যায় চোরটা, 8/60 ইন্টু 15 কিমি। কাটাকুটি করলে হয় 4 দিয়ে কাটলে 2, মানে 2 কিমি। তার মানে এই 15 মিনিট যে দেরিতে পুলিশটা গাড়ি চালানো শুরু করেছে, এই 15 মিনিটে চোরটা কতটা এগিয়ে গেছে, 2 কিমি এগিয়ে গেছে। তাহলে চোরটাকে ধরতে হলে পুলিশটা তাহলে কতটা পিছিয়ে রয়েছে, 2 কিমি। তাহলে ওই 2 কিমি ডিস্টেন্স তাকে কভার করতে হবে পুলিশটাকে। তাহলে এই 2 কিমি ডিস্টেন্স পুলিশটা কভার করে কতক্ষণে, দেখো পুলিশের গতিবেগ ছিল 10 কিমি পার ঘন্টা, ওর গতিবেগ ছিল 8 কিমি পার ঘন্টা চলে, তাহলে এই 2 কিমি পার ঘন্টা পুলিশটা 1 ঘন্টায় এগিয়ে যায়। তার মানে এই 2 কিমি কভার করতে পুলিশটা টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা মানে কত মিনিট, 60 মিনিট। তার মানে 2 কিমি ডিস্টেন্স, তাহলে চোরকে ধরতে পুলিশ কত সময় নেবে, 2 কিমি কভার করবে কত মিনিটে, 60 মিনিটে, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, এইচ উচ্চতা এবং আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ডান, আচ্ছা এটা ডান না, এটা লম্ব হবে, হ্যাঁ, লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কু আগে কিরকম হয় আমি একটা আঁকি। এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার শঙ্কু। এর কি বলেছে, এইচ উচ্চতা, মানে এই পয়েন্টটা যদি করি তাহলে এই উচ্চতাটা হয়, এটা হচ্ছে এখান থেকে এত দূরে, এই উচ্চতাটা হচ্ছে এইচ। তাহলে এইচ উচ্চতা বিশিষ্ট একটি শঙ্কুকে ভিত্তি থেকে, এটা ভিত্তি না, এটা ভূমি থেকে হবে, হ্যাঁ এটা ভূমি থেকে হবে, ভূমি থেকে, ওই বেস থেকে ছিল তাই ভিত্তি হয়ে গেছে, ভূমি থেকে h/4 দূরত্বে, ভিত্তির না ভূমির সমান্তরালে, ভূমি থেকে h/4 দূরত্ব, মানে ভূমি হচ্ছে এখানে, এখান থেকে h/4 দূরত্ব মানে এরকম জায়গায়, মানে h/4 হবে এইটুকু, h/4 দূরত্বে কি করছে, সমতল দিয়ে কাটা হচ্ছে, সমতল দিয়ে কাটছে মানে এই বরাবর কেটে দিচ্ছে। তাহলে কিরকম হবে দেখো, তাহলে দেখো এইটা আমি যদি একটু ভেঙে দেখাই তাহলে হবে এইরকম একটা তৈরি হবে উপরে, আর নিচে এরকম একটা তৈরি হবে, দুটো জিনিস তৈরি হবে, উপরে একটা নিচে একটা। তার আমাকে কি বের করতে বলেছে, দ্য রেশিও অফ দ্য কার্ভড সারফেস এরিয়াস অফ দ্য রেজাল্টিং কোণ। রেজাল্টিং কোণ মানে যেই কোণটা তৈরি হচ্ছে বা যেই শঙ্কুটা তৈরি হচ্ছে, দেখো এইটা হচ্ছে কোণ, এটাকে কাটলে উপরের যেই অংশটুকু তৈরি হচ্ছে সেইটাকেও হচ্ছে কোণ, টু দা ফার্স্ট ট্রাম, আর নিচের যে অংশটুকু তৈরি, এরকম অংশটুকু মানে কিরকম, এখানে ভালো দেখা যাচ্ছে না, এটা হবে তোমার এরকম টাইপের, মানে ডিম লাইটের মাথার মতো অনেকটা এরকম দেখতে হয়, হ্যারি, ঠিক আছে, এটা হচ্ছে এইটা। তাহলে এইটা হবে ফ্রাস্ট্রাম, এটাকে কি বলে, ফ্রাস্ট্রাম। তাহলে কোন আর ফ্রাস্ট্রামের এরিয়ার, সারফেস এরিয়ার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হয়, দেখো ভালো করে খেয়াল করো, এই পুরোটা ছিল এইচ, তার মানে নিচের অংশটুকুর উচ্চতা কত হবে, h/4 হবে, আর উপরের অংশটুকুর তাহলে উচ্চতা কত, এই অংশটুকুর উচ্চতা তাহলে কত, টোটালটা এইচ ছিল, নিচের অংশটুকু যদি h/4 হয় তাহলে উপরের অংশটুকুর উচ্চতা কি, h - h/4 মানে 3h/4। তাহলে আমি যদি পুরো বৃত্তটার, এই পুরো শঙ্কুটার উচ্চতা, আর যদি এই যে উপরের যে ছোট কেটে নেওয়ার পরে যে উপরের শঙ্কুটা পেলাম তাদের উচ্চতার অনুপাত, তাহলে কি হয়ে যাবে, h/3h/4, মানে কত হচ্ছে, মানে হয়ে যাচ্ছে 4:3। তাহলে উচ্চতার অনুপাত কত পেলাম, এইটার উচ্চতা যদি 4 হয় পুরো শঙ্কুটার, তাহলে এই যে উপরের যে শঙ্কুটা পাচ্ছি তার উচ্চতা হবে 3। তাহলে এক্ষেত্রে যদি আমি তাদের ক্ষেত্রফলের অনুপাতটা বার করি, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যায়, যে কোনো একটা বলে দিলে, উচ্চতা বলে দিলে ক্ষেত্রফলটা কি হয়ে যায়, তার স্কোয়ার করে আমি অনুপাতটা বের করতে পারি। তাহলে উচ্চতার অনুপাত যেহেতু 4:3 ছিল, তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল বা যে কোনো ক্ষেত্রফলের অনুপাতটা কি হয়ে যাবে, 4 এর স্কোয়ার ইস্টু 3 স্কোয়ার। যদি ক্ষেত্রফল বলে তাহলে স্কোয়ার হয়, যদি আয়তন বলে তাহলে কিউব হয়ে যেত, মানে কত হচ্ছে 16:9। তার মানে এই বড় পুরো অংশটার এটার ক্ষেত্রফল যদি 16 হয়, তার মানে উপরের টুকুর ক্ষেত্রফল হচ্ছে 9। আচ্ছা উপরের টুকু আর এই নিচের টুকু এই দুটো মিলেই তো পুরো শঙ্কুটা হচ্ছে, তাহলে উপরের টুকুর ক্ষেত্রফল যদি 9 হয়, তাহলে ফার্স্ট টার্মটার কত হবে ভাগে, টোটালটা 16, উপরেরটুকু 9 হলে নিচেরটা কত হবে, 16 - 9 মানে কত হবে, 7 হবে। তার মানে উপরের টুকুর ক্ষেত্রফল যদি 9 হয়, নিচের টুকুর ক্ষেত্রফল বা ফার্স্ট টার্মটার ক্ষেত্রফল কত হবে,
7 হবে। তো আমাকে কি বের করতে বলেছে, রেশিও অফ দ্য কার্ভড সারফেস এরিয়াস অফ দ্য রেজাল্টিং কোণ, মানে উপরের যে কোণটা পাচ্ছি তার ক্ষেত্রফল আর ফার্স্ট টার্মের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে দেখো উপরেরটা যদি 9 হয় তাহলে নিচেরটা কত হবে 7, তাহলে তাদের অনুপাত কত হবে 9:7, মানে অপশন ডি হবে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকছে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে আর এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।